সুপ্রিয় দর্শক, শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। প্রিয় দর্শক, আমরা জানি যে কৃষির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বীজ, আর বীজ ভালো না হলে কিন্তু ফসল ভালো হয় না। একটি কথা প্রচলিত আছে, সুবংশে সুসন্তান সর্বলোকে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। আর এই বীজ শিল্পের সাথে সম্পৃক্ত আছে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বীজ শিল্পের একজন পথিকৃৎ এবং প্রবীণ কৃষি বিজ্ঞানী জনাব মোহাম্মদ মাসুম, যিনি অনেক দিন থেকে বীজের ব্যবসা করছেন। আমরা তার সাথে কথা বলবো। এবং দর্শক, আপনারা তো আছেনই আমাদের সাথে, আপনারা নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে বীজ শিল্পের যে বর্তমান চিত্র, হাল হকিকত, সেটি জানবেন। আমি প্রথমেই জনাব মাসুম, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, এই যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা আমরা বলি, পুষ্টি নিরাপত্তার কথা আমরা বলি, সেই ক্ষেত্রে বীজ শিল্পের ভূমিকাটি কি, আপনি যদি সংক্ষেপে আমাদের উপর আলোকপাত করেন। ধন্যবাদ রেজা ভাই, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে। আসলে খাদ্য নিরাপত্তা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং খাদ্য নিরাপত্তা বলতে আমি শুধু এখানে অনেক ধরনের খাদ্য আছে, আমি এখানে প্রধান যে খাদ্য আমাদের ভাত অথবা চাল, আমি সেটার উপরেই দানাদার জাতীয় খাদ্যের কথাই বলছি। কারণ হচ্ছে যে আমরা যেহেতু সবাই ভাত খাই, আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমাদের এই চাল আমাদের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং চাল আমাদেরকে বাইরে থেকে আমদানি করে খেতে হবে, সেরকম পরিস্থিতিতে আমাদের না যাওয়াই ভালো। এবং চাল উৎপাদন করতে হলে চালের যে বীজ, মানে চাল উৎপাদন করতে যে বীজ লাগে, ধান উৎপাদন করতে যে বীজ লাগে, সেই বীজেরও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই। বীজও আমরা বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশে চাই না। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের দেশে আমরা জানি যে আমাদের জমি কম আছে, আমরা জানি যে জমির জন্য বিভিন্ন যে ফসল আছে সেগুলো কাড়াকাড়ি করে। তো সুতরাং আমরা আমাদের দেশে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো কি না, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় চাল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কারণ হচ্ছে আমরা যদি আন্তর্জাতিকভাবে তাকাই, তাহলে আমরা দেখি যে আপনার ভিয়েতনামে প্রতি হেক্টরে যেখানে 6 টন করে চাল করে, ফিলিপাইনে 4 টন করে, চায়নাতে 4 টন, 4.5 টন করে, আমরাই সবচেয়ে কম করি। আমরা করি মাত্র 3.25 টন প্রতি হেক্টরে। তো আমাদের যে জমি আছে, এই জমিতেই কিন্তু আমাদের বিভিন্ন রকম কৌশল প্রয়োগ করে, এবং এই কৌশলের মধ্যে একটা হলো আপনার বীজ, ভালো বীজ এবং ভালো জাতের বীজ, এটা, এবং এর সাথে আরও অন্যান্য যে কলা কৌশল আছে, আপনার ভালো সার দিতে হবে, ভালো পেস্টিসাইড দিতে হবে, ভালো আপনার আগাছানাশক যে সমস্ত আছে সেটা দিতে হবে, এবং যে অ্যাগ্রোনমিক্যাল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো আমাদের উন্নত করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে জমি আছে, এই জমিতেই কিন্তু আমরা, আপনি যেটা বলতে চাইছেন যে জমির পরিমাণ না বাড়িয়েও আমরা এই জমিতেই আমাদের অনেক বেশি ফসল, জমির পরিমাণ তো আমাদের আর বাড়বে না, বাড়ানোর কোনো অবকাশ নাই। জমির পরিমাণ শুধু আমাদের কমছেই। সুতরাং আমাদেরকে আপনার উৎপাদনটা আপনার ভার্টিক্যালি করতে হবে, উপরের দিকে আমাদের যেতে হবে। এবং সেটা করতে হলে আমাদের বিভিন্ন রকম কলা কৌশল প্রয়োগ করা দরকার। এবং বীজ, উন্নত জাতের বীজের ব্যবহার, এটা এ ধরনের একটা কলা কৌশল। আমরা জানি যে আপনার ভালো জাতের ভালো যদি আমরা বীজ দিই, তাহলে শতকরা 10 থেকে 15 ভাগ, কোনো ক্ষেত্রে 20 ভাগ পর্যন্ত আপনার উৎপাদন বেড়ে যেতে পারে। আবার তার সাথে যদি আমি নতুন নতুন জাত আমরা যদি দিতে পারি, তাহলে আপনার ফসলের উৎপাদন 20-50% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো সুতরাং ওই বিষয়গুলোর দিকে আমাদের গুরুত্ব। আপনি বলছেন যে ভালো ভালো জাতের বীজ দিতে হবে, উন্নত জাতের ফসল দিতে হবে, মানে ভালো দুটো জিনিসকে একসাথে করতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাই যে আসলে এটা তো ঠিক যে একটা সময় আমরা মাত্র 1 কোটি টন খাদ্য উৎপাদন করতাম, সেটি আমাদের খাদ্য নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত করতে পারতো না, কখনো কখনো আমাদের জন্য একটা ভয়ঙ্কর দুর্যোগও কিন্তু তৈরি করতো, যেটি 1974 সালে হয়েছিল। তো আপনিও কিন্তু ওই রকম সময় থেকেই বীজের ব্যবসার সাথে যুক্ত, আমি যতখানি জানি। তাহলে সেখান থেকে আজকে এই যে 50 বছর, মানে এর মধ্যে যে বীজ ব্যবসার ক্ষেত্রে বা বীজের ক্ষেত্রে কি পরিবর্তনটি আপনি লক্ষ্য করেন, এবং সেইটি আসলে আমাদের সক্ষমতা কতখানি বাড়িয়েছে বা কোন জায়গায় নিয়ে গেছে, আপনি যদি বলেন। পরিবর্তন তো আপনার বিরাট পরিবর্তন হয়েছে, সেটা আর না বললেও চলে। আপনার যদি স্মরণ থাকে যে এখন থেকে 40-50 বছর আগে আপনার বীজ বলতে হাটে বাজারে কিছু ভাসমান
বীজ ব্যবসায়ী ছিল, তারা সিজন টাইমে বীজ সংগ্রহ করে রাখতো, পরে বিভিন্ন সময় হাটে বাজারে বীজ তারা দিয়ে আসতো। এবং সেখান থেকে আমাদের আসলে বীজের যে কার্যক্রম এটা শুরু হয় আমাদের 1993 সালে আমাদের যে জাতীয় বীজ নীতি যেটা ঘোষণা করা হয়েছিল। আমি বলবো যে এই 1993 সালে যে জাতীয় বীজ নীতি যেটা, সেটা কিন্তু বড় একটা বৈপ্লবিক সংস্কার আমাদের নিয়ে আসছিল। এবং সেই বীজ নীতিতে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কে কী করবে। আমাদের যে পাবলিক অর্গানাইজেশন যেগুলো আছে, সে বিএডিসি রোল কী হবে, বিডির রোল কী হবে, প্রাইভেট সেক্টরের রোল কী হবে। এবং ওই 1993 সালের বীজ নীতিতেই প্রথম কিন্তু আপনার বেসরকারি খাতকে আপনার বীজের সাথে সম্পৃক্ত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এর সুবিধা যেটা, সেটা হলো যে 1993 থেকে আপনার এখন 2024 সাল, 30 বছরের মতো, এর মধ্যে আমরা কি দেখি? আমরা দেখি যে বেসরকারি খাত অনেক এগিয়ে আসছে। বেসরকারি খাতে এখন আপনার সবজি বীজে তারা লিডিং আছে, ভুট্টা বীজে তারাই একমাত্র করছে, আলু বীজে তারা আপনার এখনও বেশিরভাগ আলু বীজ তারা সরবরাহ করছে, তারপরে আপনার অন্যান্য বীজও তারা আছে। তো এখন এবং ওই 1993 সালে মানে ধানের ক্ষেত্রে তো হাইব্রিড বীজের ক্ষেত্রে তো বেসরকারি খাতি, হ্যাঁ হাইব্রিড, হ্যাঁ ওটা আমি পরে আসতাম। হাইব্রিড বীজের ক্ষেত্রে তো বেসরকারি খাতই আপনার এটাকে আমাদের বাংলাদেশে প্রবর্তন করেছেন এবং সেটাকে ওনারাই আরও আপনার এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই 1993 সালে যে সংস্কারটা হয়েছিল, সেই সংস্কারের ফলশ্রুতিতে কিন্তু আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তারাও কিন্তু তাদের রোল সেখানে ডিফাইন করা হয়েছিল। তার ফলে ওটা 1970 সালে ধান গবেষণা ইনস্টিটিউট তৈরি হয় এবং 1993 সাল পর্যন্ত তারা মাত্র 25টা কি 26টা জাত উদ্ভাবন করেন। অথচ 1993 থেকে আপনার 2024 সাল পর্যন্ত ওনারা 80-85টা আপনার জাত উদ্ভাবন করেছেন এবং ওনারা অনেক ভালো ভালো জাত উদ্ভাবন করেছেন। তো সেটা ওনারা করেছেন। বিএডিসিকে সরকারি যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু ওনারা পালন করেছেন, প্রাইভেট সেক্টরও এগিয়ে আসছে। কিন্তু এর মধ্যে যেটা অসুবিধা হয়েছে সেটা হলো যে এই আমাদের যে চেইনটা, এই চেইনটা এখন ব্রেক হয়ে গেছে। জি, কোথায় ভেঙে গেল এবং তার জন্য কি অসুবিধাটা হলো? হ্যাঁ, 1993 সালে যে বীজ নীতি ছিল, সেই বীজ নীতিতে বলা হয়েছিল যে গবেষণা এবং জাত উদ্ভাবনের কাজটা আপনার বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ওনারা করবেন ধানের ক্ষেত্রে। হ্যাঁ, ধানের ক্ষেত্রে। এবং ওনারা যে জাত উদ্ভাবন করবেন, সেই জাতটা বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা ওনারা সেটাকে আপনার জনপ্রিয় করার চেষ্টা করবেন, ওনারা ওটা বাজারজাত করবেন। ওনারা বাজারজাত করে কিছুটা জনপ্রিয় হলে সেখান থেকে আপনার বেসরকারি খাত সেখান থেকে শুরু করে সেটাকে আরও ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে নিয়ে যাবে। এটাই ছিল আপনার চেইন অফ সিকোয়েন্সেস। কিন্তু এখন যেটা হচ্ছে যে পরবর্তী সময় দেখা গেল যে বিএডিসিকে নিজেই আপনার কিছুটা জাত উদ্ভাবন না করলেও বাইরে থেকে জাত এনে, বিশেষ করে হাইব্রিড জাত এনে ওনারা এখানে বাজারজাত করার চেষ্টা করছেন। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যে জাতগুলো উদ্ভাবন করছেন, সেই জাতগুলো প্রচলন করার জন্য ওনারা খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছেন না। তার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট নিজেরাই তাদের জাতগুলো এখন আবার বাজারজাত করার জন্য ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, ছোট ছোট ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন। আসলে এটা তো ওনাদের কাজ না। আপনি বলছেন যে একটা সমন্বয়হীনতার সংস্কৃতি এখানে চালু হয়ে গেছে। হ্যাঁ, সমন্বয়হীনতা মানে কি, ওই যে এটা আমাদের যতটুকু উন্নতি হয়েছে 1993 সালের ওই আপনার বীজ নীতির কারণে হয়েছে এবং সেই বীজ নীতির থেকে যখন আমরা কিছুটা আপনার বিচ্যুত হয়ে গেছি, তখনই কিন্তু আমাদের সমস্যা দেখা দিয়েছে এই সেন্সে যে অনেক ভালো ভালো জাত এখন হয়তো ওনারা বাংলাদেশ ধান গবেষণা ওনারা বলছেন যে ওনারা উদ্ভাবন করেছেন, কিন্তু ওইটা দ্রুত আপনার বাজারে এখন যেতে পারছে না। আচ্ছা, তারপরে কৃষকের কাছে যেতে অনেক বেশি সময় লাগছে এবং এটি আসলে আমাদের উদ্ভাবনেরও একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ সেই উদ্ভাবন যদি কৃষকের কাছে না যায় তাহলে তো সেই উদ্ভাবনটি অর্থহীন হয়ে যায়। মানে জাত উদ্ভাবনের যে ওনাদের রেট অফ যেটা, সেটা অনেক বেশি, অনেক দ্রুত হচ্ছে, কিন্তু দ্রুত এটা আপনার চাষির কাছে আপনার যেতে পারতেছে না। এখানে একটা কথা আছে যে আপনার কৃষি সম্প্রসারণ বিভাগেরও এখানে দায়িত্ব দেওয়া আছে, ওনারাও আপনার এই জাত প্রচলন করার জন্য, ইন্ট্রোডাকশন করার জন্য ওনারা কাজ করবেন, সেটা ওনারা করছেন। কিন্তু বীজটা তৈরি করে সরবরাহ করবে তো বিএডিসি,
বীজ যদি পাওয়া না যায় তাহলে তো আসলে মানে সম্প্রসারণের কাজটা কিভাবে এগোয় না আর কি সেরকম ভাবে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এইগুলো যে সমন্বয়হীনতা এগুলোই বর্তমান সময়ের একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে? এবং এছাড়া আরও আছে। আপনি মনে করেন যে ওখানে আমাদের এই যে সবজি যে আমরা বীজ যেটা দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হলো, এটা ডিনোটিফাইড করা হলো আর কি। তো সেইখানে আমরা সবজির বীজ আমরা স্থানীয়ভাবে উৎপাদন করি, অথবা আমরা গবেষণা করে নতুন জাত বের করি, অথবা আমরা বাইরে থেকে নিয়ে আসি, যেখান থেকেই করি। এখানে আমাদের এটা উন্মুক্ত ছিল, এখানে কোনো বাধা ছিল না। এবং এটা শুধু আমরা মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়ে আমরা জানিয়ে দিতাম যে আমরা এই জাতের এই বীজটা আমরা এখানে প্রচলন করছি। এবং এর কারণে কিন্তু আজকে যে আমাদের বাংলাদেশে আপনার সবজির যে যে বিরাট উল্লেখন হয়েছে, এটা কিন্তু এই আপনার এত ওপেন নীতি থাকার কারণে হয়েছে। বাট এখন আমি যেটা দেখছি যে আস্তে আস্তে এটাকে আপনার কিছুটা আপনার কন্ট্রোল করার একটা চেষ্টা আমাদের কর্তৃপক্ষর, বিশেষ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে। এটা কেন হচ্ছে আমি বলি যে মন্ত্রণালয়ে বিভিন্ন সময় আপনি বিভিন্ন কর্মকর্তা আসেন, বিভিন্ন সচিব আসেন, ওনারা আসেন, এবং ওনারা অনেকে ওনাদের নিজেদের যে চিন্তাভাবনা আছে সেটাকে ওনারা সেই আলোকে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে একটা। আরেকটা হলো আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের কর্তৃপক্ষ ওনারা মনে করেন যে সমস্ত কৃষক সমাজের অভিভাবক ওনারা, কিন্তু আমরা বলি যে না, কৃষক সমাজের আপনারা অভিভাবক হতে পারেন, আমরা হলাম কৃষক সমাজের বন্ধু। আমিও মানে একটা প্রশ্ন আপনাকেই করতে চাই। আপনি যেহেতু বেসরকারি খাতে কাজ করেন, আমাদের বেসরকারি যে বীজ ব্যবসায়ীরা আছেন বা বীজ উদ্যোক্তারা আছেন, তারা কি অতখানি দায়িত্বশীল হয়ে উঠেছেন যে তারা কৃষককে আসলে সঠিক জিনিসই দেবেন এবং যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না, বা তাদেরকে সঠিক বুদ্ধিটা দেবেন, নাকি শুধুমাত্র তারা ব্যবসাটাই করবেন? মানে আপনারও তো একটা মানে মানে সব ব্যবসায়ী নিশ্চয়ই একরকম ভাবে না। হ্যাঁ, ওই যে আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন হলো ওইটা ওই আমাদের সরকারি কর্মকর্তাদের যে চিন্তাধারা তারই ফলো আপ আর কি। আচ্ছা, কিন্তু আপনার আর কত বছর লাগবে আমাকে আস্থাটা আপনি অর্জন করতে? 30 বছর 40 বছর ধরে আপনার প্রাইভেট সেক্টর কাজ করেছে। আপনি দেখেন, আপনি তো সাংবাদিক, আপনি এখন পত্রিকায় অথবা বিভিন্ন নিউজে কয়বার আপনার বীজের সম্পর্কে, খারাপ বীজ সম্পর্কে আপনি রিপোর্ট পান? খুবই কম, খুবই কম। বিশেষ করে সবজি বীজের ব্যাপারে আপনি কোনো রিপোর্ট প্র্যাকটিক্যালি পানই না। এটার তার কারণ কি? কারণ হলো যে এই বীজগুলো এখন আসছে বেশিরভাগ যেগুলো বাইরে থেকে আমদানি করা হচ্ছে, এগুলো একদম সবচেয়ে লেটেস্ট যে সমস্ত জাতগুলো, সেই জাতগুলো আমাদের এখানে আমরা নিয়ে আসতেছি, এবং সেটা আমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা বাজারজাত করছি। এখন কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন যে আপনি যে পরীক্ষা নিরীক্ষা করলেন সেটার রেজাল্ট আমাকে দেখান। এখন আপনি তো এত লোকবল দেয়, আমাদের এখানে এতগুলো কোম্পানি তারা পরীক্ষা নিরীক্ষা করছে, আপনি তো ওটা আমি খালি আপনাকে রিপোর্টে দেবো, কিন্তু আসলে আপনি কখনো চেক করতে পারবেন না। তো সবচেয়ে তো ভালো হলো যে আপনি আমাকে বিশ্বাস রাখেন, কারণ আমি তো আমার নিজের ব্যবসার স্বার্থে আমাকে ভালো বীজ দিতে হবে, ব্যবসার স্বার্থে আমাকে ভালো বীজ দিতে হবে। আপনি দেশপ্রেমের কথা অথবা দায়িত্বের কথা বাদ দেন। তারপরে দু চারটা যে ঘটনা হয় সেটা না। তো আমি মনে করি যে সমস্ত কোম্পানি লেভেলে যদি আপনি চিন্তা করেন, সেখানে কোনো কোম্পানি নাই যে যারা আপনার কোনো রকম ভিন্নভাবে চিন্তা করেন অথবা চাষিদের ঠকানোর চিন্তা করেন। আমাদের বীজ বিক্রি কতগুলো ধাপ আছে। বীজ বিক্রি, আমরা বীজ যেটা উৎপাদন করি অথবা বাজারে দিই, সেটা আমাদের ডিলারের মাধ্যমে দিই, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দিই, তারা আবার সাব ডিলারের মাধ্যমে দেয়। তো ওখানে তো হাজার হাজার ডিলার ডিস্ট্রিবিউটর আছে। ওখানে যে 2-4 জন আপনার ভেজাল বীজ বিক্রি করে এমন না, ভেজাল বীজ হয়তো হয়, এবং তার জন্য আপনার আইন কানুন আছে। আমরা জানি যে বাংলাদেশে বিশেষ করে হাইব্রিড বীজের একটা ব্যাপক প্রভাব পড়েছে, এবং দেশে কিন্তু হাইব্রিড বীজের একটা উৎপাদনও হচ্ছে, এবং সেটাও কিন্তু আমরা জানি যে খুব মানসম্পন্ন বীজ হচ্ছে। বিশেষ করে ধান বীজের ক্ষেত্রে তো আপনারা নিজেরাই অনেক সফলতা দেখিয়েছেন। আপনি কি একটু বলবেন যে আসলে হাইব্রিডকে প্রসারিত করার ক্ষেত্রে আমরা প্রয়োজনটা কি, বা কেন এটাকে আমরা করতে যাব? কারণ আমাদের তো দেশে উচ্চ ফলনশীল অনেক জাত আছে, সেগুলো অনেকটা হাইব্রিডের কাছাকাছি যায়। আপনি কিভাবে হাইব্রিডের পক্ষে আপনার যুক্তিগুলো দেবেন? প্রথমে আমি বলতে চাই যে আমরা হাইব্রিডের যে সমস্ত জাত আমরা এখন বাজারজাত করছি, সেগুলো আপনার আমাদের যে উপসি জাত, যেটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আপনারা বের করে দিয়েছেন, সেগুলো থেকে গড়ে হেক্টর প্রতি আপনার 1 টন করে আপনার বেশি ফলন দেয়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনি সেজন্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই যে আমার ধানে আপনার যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে হাইব্রিডের আপনার
ব্যবহার বাড়াতে হবে, হাইব্রিডের উৎপাদন বাড়াতে হবে। এবং এখন পর্যন্ত আমরা মাত্র 11% জমিতে, ধানের জমিতে আমরা হাইব্রিড চাষ করি। অথচ যেখানে আপনার চীনে 50-55% চলে গেছিলো, তারা এখন একটু কমায় নিয়ে আসছে, 45 থেকে 50% জমিতে তারা আপনার হাইব্রিডে চাষ করছে। সুতরাং আমাদের 11% থেকে আমরা যদি ক্রমান্বয়ে উপরের দিকে আপনি 40-50% পর্যন্ত যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে খাদ্য যে উৎপাদন ঘাটতি যেটা আছে আর কি, সেই ঘাটতিটা আমরা দ্রুত আমরা সমাধান করে ফেলতে পারবো, এটা আমার একটা বিশ্বাস। আরেকটা হলো যে হাইব্রিড ধানের বীজ আমরা যে রেজিস্ট্রেশন যে প্রসেস আছে সেটা আরও সহজ করা দরকার। এটা একবার এক এক সময় এক এক নিয়মকানুন হচ্ছে, সেটা এখন অত বিস্তারিত বলার আমাদের সময় নাই, হয়তো পরে অন্য সময় হলে বলবো। সেটাকে আমাদের আরও সহজ করে ফেলতে হবে। সাধারণত কয় বছর লাগছে এমনি হাইব্রিড ধানের রেজিস্ট্রেশন? হাইব্রিড ধানের বীজ সাধারণত এখন তো 2 বছর আপনার লাগে সরকারি পরীক্ষা, বাট তার আগেও আমরা আমাদের নিজেদের পরীক্ষাগার আরও 2 বছর পরীক্ষা করি, প্রায় 4-5 বছর লেগে 4-5 বছর লেগে যায়। আপনারা কি চান, মানে আপনারা বেসরকারি উদ্যোক্তারা কি মনে করেন যে এটি কি আসলে আপনাদের পরীক্ষার পরই এটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত নাকি? না, এটা আসলে আপনি ঠিকই বলছেন যে উন্মুক্ত যে কথাটা আর কি, আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি যে আপনার ভারতে কিন্তু যে উদ্যোক্তা যারা আছে, তো ওখানে আপনার 2 রকম আপনার ব্যবস্থা আছে। একটা হলো যে আপনি যদি চান আপনি সরকারের কাছে আপনার জাতটা নিবন্ধন করে নিতে পারেন, তখন পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে যেরকম হয় ওখানেও সেরকম হয়। কিন্তু আপনি যদি চান যে না, আপনার জাত আপনি সরকার দিয়ে আপনি নিবন্ধন করবেন না, আপনি নিজেই আপনার জাত আপনি বাজারজাত করতে পারবেন, সেটাও কিন্তু ওখানে দেওয়া আছে, বলা আছে। এটা শুধু হাইব্রিডের ক্ষেত্রে না, এটা যে উপসি জাত আছে উপসি জাতের ক্ষেত্র। এইখানে আমি চাই যে আমাদের বাংলাদেশে এখানে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যে আমাদের প্রাইভেট কোম্পানিগুলিকে আস্থায় এনে যে ঠিক আছে আপনারা যদি কোনো জাত বের করেন, আপনি যদি চান যে আপনি নিবন্ধন নেবেন না, আপনি নিবন্ধন না নিয়েও কিন্তু আপনি যাতে আপনি বাজারজাত করতে পারবেন, তাহলে দেখবেন যে আপনি আমাদের খাদ্যের উৎপাদন অথবা চালের উৎপাদন অনেক অনেক গুণ বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 2 নম্বর হলো হাইব্রিড ধানের যে কথা বলেছেন, যে হাইব্রিড বীজ আমরা আমাদের দেশে উৎপাদন করছি। আমি শুধু এই একটা শুধু উদাহরণটা আপনাকে দিই। গত যে মৌসুম গেল ধানের মৌসুমে আমরা 17,000 একর জমিতে আমরা হাইব্রিড ধানের আমরা বীজ উৎপাদনের চেষ্টা করেছি। গত বছর মৌসুম খারাপ ছিল, আমরা কিন্তু আমাদের ফলন কম হয়েছে, তারপরে আমরা 13,000 টন আপনার বীজ পেয়েছি। আচ্ছা, 13,000 টন বীজ উৎপাদন করতে আমাদের খরচ হয়েছে 212 কোটি টাকা। জি, এটা দিয়ে যে 13,000 টন বীজ যখন আমি বাজারে জাত করব, তখন কিন্তু এটার ভ্যালু দাঁড়িয়ে যাবে 328 কোটি টাকা। আচ্ছা, এটা যদি আমি উৎপাদন না করতাম তাহলে আমাকে 328 কোটি টাকা, প্রায় $28 মিলিয়ন বীজ আমদানি করতে হতো। তার মানে আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা অনেকখানি বেড়েছে। এবং এই যে এটা যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি, আমি যে 200 কোটি টাকার আমি যেখানে বীজ উৎপাদন করতেছি, সেখানে আমি লোন দিচ্ছি, চাষিদেরকে আমি ব্যবহার করতেছি, জমি ভাড়া নিচ্ছি, আপনি সার ব্যবহার হচ্ছে, ওষুধ ব্যবহার হচ্ছে, এই 200 কোটি টাকার অ্যাক্টিভিটিতে আমার এই গ্রামাঞ্চলে ছড়াই পড়ছে। এটা তো আমাদের ইকোনমিক একটা বড় বেনিফিট। আমাদের আসলে সময়ের সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা খুব বেশি কথা আর বলতে পারবো না। আপনি 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে যদি শেষ কথা কোনো কিছু বলতে চান। শেষ কথা আমি বলতে চাই যে আসলে আপনি বেসরকারি খাতকে আস্থায় আনতে হবে। আমি মনে করি যে আমাদের চাষিদের যথেষ্ট আস্থা আমাদের আছে। এখন যেটা দরকার সেটা হলো যে আমাদের যে কর্তৃপক্ষ আছেন, কর্তৃপক্ষটা যদি আমাদের সেই আস্থায় আনেন, তাহলে কিন্তু বেসরকারি খাত আরও দ্রুত এগিয়ে যাবে এবং বীজের ক্ষেত্রে আপনি একটা বৈপ্লবিক আপনার পরিবর্তন দেখতে পাবেন। খুবই চমৎকার কথা জনাব মোহাম্মদ মাসুম। আপনার এই পরামর্শগুলো সরকারি দপ্তরগুলো নিশ্চয়ই মাথায় নেবেন বলে আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব এবং একথা ঠিক যে বীজের ক্ষেত্রে আমাদের যে সক্ষমতা সেটি বেড়েছে এবং সেই সক্ষমতাকে আমরা সামনের দিকে আরও এগিয়ে নিতে চাই। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সেটি হচ্ছে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আপনারা আমাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলোর সাথেও থাকবেন, দেখবেন, কথা বলবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন।